আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বেচ 2000 তোমরা সবাই আজকের ক্লাসটি করো। আমরা এক ক্লাসে খতম করব কি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একটি ক্লাসের মাধ্যমে পুরো কমপ্লিটিং সেন্টেন্স শেষ করব। বি পাঞ্চুয়াল, সময়ানুবর্তী হও, লিস্ট অন্যথায়। তোমাদেরকে কি বলেছিলাম ভাইয়া, লিস্টের পর যদি একটা সাবজেক্ট থাকে, কি থাকে, যদি একটা সাবজেক্ট থাকে কি থাকবে, সাবজেক্ট। কি থাকবে, সাবজেক্ট। একটু মাথায় গেঁথে নাও। তাহলে তোমাদের কি করতে হবে, শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, অন্যথায় হবে না। শুড অথবা কি করবা, মাইট ব্যবহার করবা। শুড অথবা মাইট, এই দুইটা বিষয় তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। MIGHT, মাইট। দেখো, শুড অথবা কি করবা, তোমরা মাইট ব্যবহার করবা। শুড অথবা মাইট। দেখো, বি পাঞ্চুয়াল, লিস্ট ড্যাশ, তারপরে তোমরা কি করবা, একটা সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট ব্যবহার করবা। তোমরা একটু অ্যান্সার করো তো, আমিও তোমাদের সাথে সাথে অ্যান্সার করি। তোমরা একটু অ্যান্সার করো। হ্যাঁ, অনেকেই মেনশন দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমরা আমাদের অ্যান্সারটা করতেছি, তোমাদেরকে পড়াচ্ছি, তারপর তোমরা নিজের অ্যান্সার করবা। এখন চাইলে কেউ অ্যান্সার করতে পারো, আমি তোমাদের কমেন্টগুলোও দেখবো। দেখো, তোমরা চাইলে অ্যান্সার করতে পারো, আর আমিও একটা অ্যান্সার করে দিচ্ছি। হ্যাঁ, দেখো, বি পাঞ্চুয়াল, সময়ানুবর্তী হও, অন্যথায় কি করবা, লিস্ট ইউ লেগ বিহাইন্ড ইন ইউর লাইফ। দেখো, ইউ শুড লেগ বিহাইন্ড ইন ইউর লাইফ। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স লিখলাম। তুমি অনেকভাবে লিখতে পারো, এখানে শুধু অর্থটা মিলিয়ে তুমি লিখো, হয়ে যাবে। দেখো, বি পাঞ্চুয়াল, সময়ানুবর্তী হও, লিস্ট, এরপর কি করতে হবে, সাবজেক্ট অথবা সাবজেক্টের পর কি করতে হবে, শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। শুড অথবা মাইট, এই নিয়মটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, শুড অথবা মাইট। এই বিষয়টি একটু সবাই লিখে নাও, যাদের গ্রামাটিক্যাল রুলসটা জানা নাই তারা অবশ্যই এই পদ্ধতিতে সেন্টেন্সটা কমপ্লিট করবা। দেখো, বি পাঞ্চুয়াল, সময়ানুবর্তী হও, লিস্ট, অন্যথায় ইউ শুড লেগ বিহাইন্ড ইন ইউর লাইফ। অন্যথায় তুমি তোমার জীবনে কি করবা, পিছায়া থাকবা। অথবা তুমি দিতে পারো, তুমি তোমার জীবনে ফেল করবা। ইউ শুড ফেল ইন ইউর লাইফ। তুমি তোমার জীবনে কি হবা, ব্যর্থ হবা। যদি তুমি সময়ের সঠিক ব্যবহার না করো, তুমি তোমার জীবনে কি করবা, ব্যর্থ হবা। যদি উইদাউট এর পর কোনো ভার্ব থাকে, দেখো, উইদাউট এর পর যদি কোনো ভার্ব থাকে, দেখো, উইদাউট এর পর যদি কোনো ভার্ব থাকে, উইদাউট প্লাস ভার্ব যদি কোনো ভার্ব থাকে, কি হবে, চোখ বন্ধ করে কি হয়ে যাবে, আইএনজি হবে। নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট কি ছাড়া মানুষ জীবনে সফল হতে পারে না। উইদাউট কি ছাড়া, উইদাউট বিং, তোমরা দিতে পারো উইদাউট বিং, BEING, বিং, বি ভার্বের সাথে কি করলাম, আইএনজি যুক্ত করলাম। উইদাউট বিং কি হওয়া ছাড়া, উইদাউট বিং পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল হওয়া ছাড়া মানুষ জীবনে কি করতে পারে না, সফল হতে পারে না। তুমি যত পৃথিবীতে যতজন সফল মানুষের গল্প পড়বা, সবাই কেমন ছিল, অবশ্যই ছিল তারা কেমন, পাঞ্চুয়াল। তারা অবশ্যই কেমন ছিল, পাঞ্চুয়াল। PUNCTUAL, পাঞ্চুয়াল। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা। দেখো, যেহেতু এখানে সময়ানুবর্তিতা দিয়ে নেওয়া লেখা, সেই কারণে তোমরা কি করবা, এই শব্দটা ইউজ করবা, তাইলে সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, যারা দিচ্ছে ওয়ার্কিং হার্ড, সেটাও হবে, অবশ্যই হবে। উইদাউট স্টার্টিং, হ্যাঁ শোনো, উইদাউট এর পরে স্টার্টিং, শুধু স্টার্টিং দিলে হবে না। কেন হবে না, দেখো, সবাই এই ভুলটা অনেকেই করো, এবং সবাই একটু গভীর মনোযোগ দাও। কেন শুধুমাত্র স্টার্টিং দিলে হবে না, অথবা শুধুমাত্র বিং দিলে হবে না, অথবা শুধুমাত্র ওয়ার্কিং দিলে হবে না। দেখো, যদি তুমি এভাবে দাও, নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং, দেখো, এটাও কিন্তু সেন্টেন্সটা সাধারণ অর্থে মনে হবে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে না। কেন হবে না, একটু আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, এই যে মনে করো এই অ্যান্সারটা আমরা মুছে দিলাম, এটা কিন্তু অ্যান্সার, আমাদের সঠিক অ্যান্সার কি হবে, উইদাউট বিং পাঞ্চুয়াল, সময়ানুবর্তী ছাড়া জীবনে কি হতে পারে না, সফল হতে পারে না। এখন কেউ যদি এই গ্যাপের মধ্যে এই অ্যান্সারটা করো, নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং, দেখো, বাংলা অর্থ মিলালে কিন্তু হয়ে যাচ্ছে যে উইদাউট ওয়ার্কিং, কাজ করা ছাড়া কেউ কি করতে পারে না, জীবনে সফল হতে পারে না। তুমি যদি এভাবে লিখো, অর্থ মিলালে কিন্তু হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। কেন হবে না, দেখো, তোমাদের উপরে কি লিখছে, তোমরা একটু প্রশ্ন পড়ে অ্যান্সার করবা। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে কি, সেন্টেন্সগুলো পূর্ণ করো ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তাহলে তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ক্লজেস এবং ফ্রেজেস মানে কি। ক্লজ মানে হচ্ছে তোমার বাক্যাংশ, আর ফ্রেজ মানে কি, শব্দ গুচ্ছ। ক্লজ মানে কি, বাক্যাংশ, বাক্যের একটা অংশ থাকবে যেখানে কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব। আর ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ গুচ্ছ, যার মানে কি হবে, একাধিক শব্দ। আর এখানে কিন্তু তোমার কি নাই, একাধিক শব্দ নাই, শুধুমাত্র একটা ওয়ার্ড আছে, কি, নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং, কাজ করা ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না। সাধারণত মনে হবে তোমার সঠিক হয়েছে, কিন্তু সঠিক না। কেন সঠিক না, কারণ তোমাকে এখানে বলে দিয়েছি কি ব্যবহার করতে, ফ্রেজেস। দ্যাট মিনস তোমাকে একের অধিক শব্দ হতে হবে। এখানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, একের অধিক শব্দ হবে, অথবা তুমি ভার্ব যুক্ত একটা কি ফ্রেজেস, ক্লজেস লিখতে পারো। দেখো, এই কারণে শুধুমাত্র স্টার্টিং, শুধুমাত্র ওয়ার্কিং ইত্যাদি ব্যবহার করলে ভুল হবে। কেন ভুল হবে, কারণ তোমাকে এখানে লিখাই দিয়েছে কি, ক্লজেস অথবা কি ফ্রেজেস।
এই দুইটা বিষয় ব্যবহার করতে হবে। যদি তোমাকে এখানে লিখতো শুধুমাত্র ওয়ার্ড উইদাউট ইউজিং ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, শুধুমাত্র শব্দ ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করো, তখন তুমি ভাইয়া পারতা শুধুমাত্র ওয়ার্কিং ব্যবহার করতে। যেহেতু তোমাকে এখানে ওয়ার্ড শব্দটা দেয় নাই, এখানে দিয়ে দিচ্ছে কি ক্লজেস অথবা ফ্রেজেস, শব্দ গুচ্ছ অথবা কি বাক্যাংশ, বাক্যের একটা অংশ ব্যবহার করতে হবে, অথবা শব্দ গুচ্ছ মানে কি একগুচ্ছ শব্দ ব্যবহার করতে হবে, যেখানে কি থাকবে একের অধিক শব্দ থাকবে। যেখানে একের অধিক শব্দ থাকবে এমন শব্দগুচ্ছ তোমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। সেই কারণে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে দেখো তো, নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড দিতে পারো। এখানে যদি হার্ড দাও তাহলেও হবে। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া জীবন কি করতে পারে না, মানুষ সফল হতে পারে না। তাহলে আমাদের একটা শব্দ দুইটা শব্দ, দ্যাট মিনস এটা কি হয়ে গেল, একটা ফ্রেজ হয়ে গেল। কিন্তু শুধু একটা ওয়ার্কিং লাগলে এটা তোমাদের ফ্রেজ হবে না, যে কারণে তোমাদের অ্যান্সারটা হবে না, কারণ তখন কি হবে শুধুমাত্র একটা ওয়ার্ড। আর আমাদের কি বলছে, ব্যবহার করতে বলছে কি ক্লজেস অথবা ফ্রেজেস। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সারটা হবে কি নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড, অথবা তোমরা দিতে পারো সবচেয়ে সুন্দর হয় যেটা উইদাউট বিং পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল হওয়া ছাড়া জীবনে মানুষ কি করতে পারে না, সফল হতে পারে না। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান বা এতই গুরুত্বপূর্ণ যে, দেখো নাথিং NOTHING নাথিং, কোনো কিছুই, নাথিং ক্যান নট বি কম্পেয়ার্ড দেখো নাথিং ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ ইট, দেখো সময় এতই মূল্যবান যে এটার সাথে আর কি হতে পারে না, অন্য কিছু কম্পেয়ার্ড হতে পারে না, অর্থাৎ কি তুলনা হতে পারে না। দেখো সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা। কেন আমরা এখানে ক্যান নট দিলাম, কারণ আমরা পড়ছি, তোমরা ছোটবেলায় সবাই পড়ে আসছো এসএসসিতে, কি পড়লাম, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট কখন ব্যবহার করি, যখন থাকবে কি সো ডট ডট দ্যাট, এই যে সোর মাঝখানে দেখো একটা ওয়ার্ড আছে সো ডট ডট দ্যাট, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তার ইংলিশ কি হবে, হি ইজ টু উইক টু ওয়াক, আর কমপ্লেক্স করলে কি হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক ইন দ্য সেম ওয়ে। এই ওই রুলসটা মাথায় রাখলে এটা করতে পারবা। দেখো টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই মূল্যবান যে নাথিং ক্যান বি কম্পেয়ার্ড উইথ ইট, এটার সাথে কোনো কিছু কি হতে পারে না, কম্পেয়ার্ড হতে পারে না, অর্থাৎ তুলনা হতে পারে না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এর মাঝখানে কোনো একটা ওয়ার্ড থাকবো, তারপর দ্যাট থাকবো, তারপরে তোমরা কি করবা, সাবজেক্ট, দেখো সাবজেক্ট প্লাস ক্যান নট বা ক্যান্ট লিখতে পারো সংক্ষেপে, অথবা কুড নট অথবা কুডেন্ট দিতে পারো। দেখো সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া কখন ক্যান নট ব্যবহার করব, কখন কুড নট ব্যবহার করব। তো এই বিষয়টা বোঝার জন্য তোমাদের একটা বিষয়, বেসিক বিষয় যেটা মাথায় রাখতে হবে, ক্যান নট কখন ব্যবহার করবো আর কুড নট। দেখো যদি এই যে সো এর আগে একটা অংশ তো অবশ্যই থাকবে, যেমন যে এখানে আছে সো এর একটা আগে অংশ, তোমার দেখতে হবে প্রথম অংশটা কোন টেন্স আছে। যদি থাকে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স তাহলে ব্যবহার করবা ক্যান নট, আর যদি কোনো কারণে থাকে পাস্ট টেন্স তাহলে ব্যবহার করবা কি কুড নট। দেখো ক্লিয়ার কিনা। এই যে আমি নিয়মটা একটু বলে দিলাম, কে যেন একজন প্রশ্ন করছিল ভাইয়া রুলস বলে বলে পড়ান, হ্যাঁ রুলসটা বলে দিলাম কি, যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে তোমরা কি করবা, সাবজেক্ট, এই যে নাথিং একটা সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করবা। তাহলে আমরা কেন এখানে ক্যান নট ব্যবহার করলাম, দেখো ক্যান নট ব্যবহার করলাম ঠিক এই কারণে, যেহেতু এখানে কি রয়েছে, প্রথমে একটা ইজ রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স রয়েছে। যদি এটা পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, যদি এইভাবে থাকতো টাইম ওয়াজ সো ভ্যালুয়েবল দ্যাট, তাহলে আমরা কি করতাম, নাথিং কুড নট বি কম্পেয়ার্ড উইথ ইট, তখন কোনো কিছু এটার সাথে কি হতে পারে না, তুলনা হতে পারে না। আচ্ছা নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে, হ্যাঁ এখানে নেগেটিভ ইউজ করতে হবে। দেখো কোথায় নেগেটিভ করবো আর কোথায় পজিটিভ করবে। হ্যাঁ মিরাজ চৌধুরী খুব সুন্দর একটা প্রশ্ন করছো, আমি আর একটু ক্লিয়ার করে দিই। সবাই একটু মনোযোগ দাও ভাইয়া, একটু মনোযোগটা এনশিওর করো, তোমরা একটু মনোযোগটা ক্লাসে এনশিওর করবা, আমি তোমাদের মার্কগুলো পরীক্ষার মধ্যে এনশিওর করে দেবো ইনশাল্লাহ। দেখো কোথায় নেগেটিভ দেবো, এখানে কেন আমরা নেগেটিভ দিলাম, এই যে মিরাজ আমাদের প্রশ্ন করছে কি সাবজেক্ট প্লাস ক্যান নট কেন হলো। দেখো আর যদি কোনো কারণে শুধু সো দ্যাট থাকে, দেখো সো দ্যাট, শুধু সো দ্যাট, এই যে উপরে লেখা হচ্ছে সো ডট ডট দ্যাট, আর নিচে লিখতেছে কি শুধু সো দ্যাট। দেখো এই সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে সো ডট ডট দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এতই যে, দেখো এর বাংলা অর্থ কি এতই যে, যদিও তোমাদের অনেক বইয়ের মধ্যে এভাবে লেখা নাই, আমি চেষ্টা করতেছি যতটুকু জানি সবটুকু তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। দেখো এর বাংলা অর্থ কি এতই যে, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সময় এতই মূল্যবান যে
এটার সাথে আর অন্য কিছু তুলনা করা যায় না, সে এতই খাটো যে ছাদটাকে ছুঁতে পারে না, বুঝতে পারছো? ইন দ্য সেম ওয়ে দেখো সো ডট ডট দ্যাট এর বাংলা কি এতই যে, এই কারণে পরবর্তীতে কি হবে ক্যান নট অথবা কুড নট, মানে কোনো কিছু পারে না। আর যদি সো দ্যাট ডাইরেক্ট সো দ্যাট থাকে তখন কি হবে দেখো, যদি ডাইরেক্ট সো দ্যাট থাকে তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। দেখো কি হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। দেখো আমি উদাহরণ দিচ্ছি দ্বিতীয়টা যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো যদি শুধু সো দ্যাট থাকে তাহলে হবে সাবজেক্ট অথবা ক্যান অথবা কুড, আর যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে কি হবে ক্যান নট অথবা কুড নট। এখন এটা কেন এইভাবে হলো আমি তোমাদের একটা উদাহরণ দিই। দেখো উদাহরণটা আমি একটু নিচে লিখতেছি, এক্সাম্পলটা দেখো, সবাই একটু মনোযোগ দাও। দেখো এক্সাম্পলটা দেখো ভাইয়া, এক্সাম্পলটা কি হচ্ছে দেখো, উই ওয়ার্ক হার্ড, আমরা কি করি কঠোর পরিশ্রম করি। সো দ্যাট বাংলা অর্থ কি যাতে, দেখো এই সো দ্যাটের বাংলা অর্থটা কি আমি লিখে দিচ্ছি যাতে। সো দ্যাট মানে কি যাতে, সবাই একটু মাথায় সেভ করে নাও। সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে, সো ডট ডট দ্যাট মানে একটু ডট ডট থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড থাকবে। দেখো এখানে কি ছিল ভ্যালুয়েবল মানে কি মূল্যবান, ঠিক আছে। সো ডট ডট দ্যাট হলে কি হবে ক্যান নট অথবা সাবজেক্টের পর ক্যান নট অথবা কুড নট, আর শুধু সো দ্যাট হলে কি হবে সাবজেক্ট অথবা সাবজেক্টের পর ক্যান অথবা কুড। দেখো উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, কেন করি সো দ্যাট যাতে উই ক্যান প্রসপার ইন লাইফ অথবা উই ক্যান সাকসেস ইন লাইফ দিতে পারো, সাকসেস ইন লাইফ। দেখো আমি একটু ছোট করে দিলাম। দেখো দেখো ভাইয়া সবাই বুঝতে পারছো কিনা, উই ওয়ার্ক হার্ড আমরা কঠোর পরিশ্রম করি, এটা কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্সে, এই কারণে কি ব্যবহার করলাম ক্যান। আর যদি এইভাবে থাকতো উই ওয়ার্ক হার্ড ইডি যুক্ত থাকতো তাহলে কি করতাম উই কুড সাকসেস ইন লাইফ, তখন আমরা ওইভাবে ব্যবহার করতাম। দেখো তো সবাই ক্লিয়ার কিনা, সো দ্যাট উই কুড এস্টাবলিশড ইন লাইফ। আচ্ছা এস্টাবলিশড কুড এস্টাবলিশ হবে, ইডি যুক্ত হবে না, ক্যান কুড যেহেতু তোমার মডেল অক্সিলারি ভার্ব। দেখো নাসিম তোমাকে বলছি ভাইয়া, দেখো ক্যান কুড কি ধরনের ভার্ব মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পর কি হয় অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। দেখো এখানে কিন্তু সাকসেস লিখছি, সাকসিড লেখা যাবে না বা পাস্ট টেন্স করা যাবে না আর কি মোট। হ্যাঁ অ্যাডজেক্টিভ ইউজ হয়, হ্যাঁ অলওয়েজ অ্যাডজেক্টিভ ইউজ হয়। এই যে একজন মিরাজ বলছো কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ ভ্যালুয়েবল কি কোন ধরনের পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। হি ওয়াজ সো উইক, উইকটা কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। হি ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ সো শর্ট দ্যাট সে এতই খাটো যে, হি ইজ সো শর্ট দ্যাট সে এতই খাটো যে হি ক্যান নট টাচ দ্য রুফ সে কি করতে পারে না ছাদটাকে ছুঁতে পারে না। হ্যাঁ মাঝখানে কি হবে অ্যাডজেক্টিভ। ভেরি গুড ভেরি গুড। দেখো ক্লিয়ার কিনা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সেখানে কাজে লাগবে। রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে থাকবে দেখো, এখানে দেওয়া থাকবে কি সো ডট ডট দ্যাট তারপরে সাবজেক্ট তারপরে একটা ভার্ব দেওয়া থাকলো, এখানে দেওয়া থাকলো গো। এখন তোমরা কি করবা এখানে ইউজ করবে কি হি ক্যান নট গো, কেন করবা কারণ কি আছে সো ডট ডট দ্যাট রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। আর কমপ্লিটিং সেন্টেন্সে তো তোমাদের নিয়মটা দেখালামই, সবাই বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। যাদের কনফিউশন ছিল ভাইয়া আমি চেষ্টা করতেছি ভেঙে ভেঙে বোঝানোর জন্য। দেখো আমি একটু সরে দাঁড়ালাম, দেখো ক্লিয়ার কিনা। তোমরা যারা খাতা কলম নিয়ে বসছো আমার বিশ্বাস আমার স্টুডেন্টরা ভালো, তারা খাতা কলম নিয়ে বসে আমাকে পাত্তা দেয় অর্থাৎ মনোযোগ দিয়ে ক্লাসটা করে। হ্যাঁ তোমরা 83 স্টুডেন্টস ইন মাই ক্লাস, তোমরা সবাই ভালোভাবে করো, তোমরা খাতা কলম নিয়ে লিখবা। আর যারা একান্তই কি বলে অনেকটা কি বলে তাদেরকে আমি দুর্বল বলবো না কি বলবো জানি না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে ভাইয়া। আমি একটু মুছে দিই। হ্যাঁ দেখো আমি চেষ্টা করতেছি ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আচ্ছা যারা স্ক্রিনশট নাও না একটু দ্রুত স্ক্রিনশট নাও, আমি তারপর মুছে দিচ্ছি অর্থাৎ ক্লিয়ার করে দিচ্ছি। দেখো শুধু সো দ্যাট থাকলে হবে সাবজেক্ট প্লাস ক্যান, আর সো ডট ডট দ্যাট থাকলে কি হবে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। হু কুড নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারো না বা পারবে না, প্রোভাইড দ্যাট, প্রোভাইডের পর কি হবে দ্যাট হবে, তুমি এ প্লাস পেতে পারবে না যদি না কি করো তুমি যদি পড়াশোনা থেকে দূরে থাকো, যদি তুমি পড়াশোনা ভালোভাবে না করো। এখন তুমি অর্থ মিলায় বসাও, provide that you did not কি স্টাডি দিতে পারো, you did not study regularly অথবা ডেইলি অথবা দিতে পারো প্রপারলি। আমি ছোট একটা দিলাম যেহেতু আমাদের বড়টা দিলে নিচে চলে যাবে সেই কারণে দিলাম। দেখো you could not get a plus, তুমি a plus পেতে পারো না, provided that কি ছাড়া you did not study daily properly regularly, এই ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো। যদি না তুমি রেগুলারলি পড়ো বা পড়া থেকে বিরত থাকো তুমি অর্থ মিলায় বসাও, বাট তোমাকে এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে কারণ যেহেতু কি আছে এখানে যেহেতু প্রথম অংশটা কুড আছে সেই কারণে তোমাদের অবশ্যই পাস্ট টেন্স ইউজ করতে হবে। আই হ্যাভ নো পেন উইথ মি, আমার সাথে কোনো কলম নেই। আই উড ল্যান্ড হিম, আমি তাকে ধার দিতাম যদি থাকতো আমার কাছে। তাইলে তুমি কি লিখতে পারো ইফ আই হ্যাড ওয়ান পেন, যদি আমার কাছে কি থাকতো একটা কলম থাকতো, বা মেনি পেন্স দিতে পারো তাহলে বেশি সুন্দর হয়। মেনি মানে আমার কাছে যদি অনেকগুলা কলম থাকতো তাহলে আমি তাকে একটা দিতাম।
তাহলে তুমি এটাই ভাবে দিতে পারো, আই উড ল্যান্ড হিম, আমি তাকে ধার দিতাম, ইফ আই হ্যাড মিনি পেন্স, যদি আমার কাছে অনেকগুলো কলম থাকতো তাহলে আমি ধার দিতাম। কন্ডিশন প্রধানত দেখো কন্ডিশন, দেখো কন্ডিশনাল প্রধানত কত প্রকার? 4 প্রকার। তোমরা অনেক বইয়ের মধ্যে 3 প্রকার পাবা, বাট 3 প্রকার কিন্তু রং আনসার। কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনাল প্রধানত 4 প্রকার। কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনাল প্রধানত 4 প্রকার। একটু মাথায় রাখবা, অনেক বইয়ের মধ্যে কিন্তু এই ভুলটা দেওয়া আছে, 3 প্রকার দেওয়া আছে। 3 প্রকার হবে না। দেখো কন্ডিশনাল প্রধানত কয় প্রকার? 4 প্রকার। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে জিরো কন্ডিশন। সবাই একটু দেখো, আমি একটু দ্রুতই পড়া শেষ করবো। দেখো প্রথম যে কন্ডিশন সেটা কি কন্ডিশন? জিরো কন্ডিশন। দেখো জিরো কন্ডিশন, আচ্ছা আমি সংক্ষেপে লিখি জিরো কন্ডিশন। এখন জিরো কন্ডিশন মানে কি? জিরো কন্ডিশন মানে হচ্ছে দুই অংশই প্রেজেন্ট টেন্স হবে। দেখো দুই অংশ কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। দেখো সবাই একটু লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনেও কাজে লাগবে। ইফ ইউ হিট দ্য ওয়াটার, it turns into vapor। দেখো এই যে দেখো ইফ যুক্ত প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকলেই পরের অংশ কোন টেন্স হয়ে যাবে না, পরের অংশ পাস্ট টেন্স হয়ে যাবে না। এটা একটু মাথায় রাখবা, কারণ তোমাকে দেখতে হবে বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য ইত্যাদি বোঝাচ্ছে কিনা। যদি বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য বোঝায় তাহলে ইফ যুক্ত দুই অংশে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে, যাকে বলা হয় কোন কন্ডিশন? জিরো কন্ডিশন। যাকে বলা হয় কোন কন্ডিশন? জিরো কন্ডিশন। আবারও মাথায় গেঁথে নাও, তোমাদের অ্যাডমিশন প্লাস হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে এই বিষয়টা থাকে। একটা প্রশ্ন থাকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। দেখো যদি প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স হয়, ইফ ইউ হিট দ্য ওয়াটার, তুমি যদি পানিকে কি করো? তাপ দাও। দেখো হিট মানে কি? তাপ দেওয়া। দ্য ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, কি এটা কিসে পরিণত হবে? ইট টার্নস ইনটু ভেপর। এটা কি হবে? বাষ্পে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এটা কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এটা কি ধরনের সত্য? বৈজ্ঞানিক সত্য। এটা কি ধরনের সত্য? বিজ্ঞান দ্বারা সত্য। এটা হচ্ছে বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্য। সেই কারণে উভয় অংশ কোন টেন্সে হলো? দেখো ট্রান্স, প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে। এখানে উইল টার্ন আমরা ব্যবহার করি নাই। কেন করি নাই? কারণ হচ্ছে এটা বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য, এমন বোঝালে কি হবে? দুই অংশটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। তাহলে তোমরা অবশ্যই ক্লিয়ার যে সবসময় ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তবে আমি যাব, মানে প্রথম অংশ প্রেজেন্ট ছিল, পরের অংশ ফিউচার হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা তখনই এমন হবে যদি কন্ডিশন বোঝায়। এখানে কিন্তু কন্ডিশন বোঝায় না, এটা একটা চিরন্তন সত্য কথা বোঝাইছে। কি? ইফ ইউ হিট দ্য ওয়াটার, সরি এখানে দাও কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু তাপমাত্রাটা একটু যুক্ত করে দাও, 100 ডিগ্রি সেলসিয়াস। যদি তুমি পানিকে তাপ দাও কত ডিগ্রি সেলসিয়াসে? 100 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে যদি তুমি পানিকে তাপ দাও বা পানিকে গরম করো, তখন সেটা কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এটা কি ধরনের সত্য? বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্য। বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য। যদি এমন থাকে, চোখ বন্ধ করে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স দুই অংশ কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। দেখো তাহলে জিরো কন্ডিশনে কি হয়? প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স। এটা মাথায় রাখবা। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিট, পরের অংশ কি হবে? প্রেজেন্ট ইনফিনিট। এটাকে বলা হয় কি? জিরো কন্ডিশন। আশা করি সবার ক্লিয়ার জিরো কন্ডিশনটা। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। এটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, পরের অংশ কি হবে? প্রেজেন্ট ইনফিনিট টেন্স। জিরো কন্ডিশনে কি? দুই অংশ একই টেন্স হয়। তারপর দেখো দ্বিতীয়টা, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দেখো ফার্স্ট কন্ডিশন। এখন ফার্স্ট কন্ডিশনে কি হয় এটা তোমরা সবাই জানো, যে এক অংশ প্রেজেন্ট টেন্স হলে আরেক অংশ ফিউচার হয়। দেখো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। দেখো ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস ফিউচার টেন্স। কারণ প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ কি হবে? ফিউচার হবে, যদি কন্ডিশন বোঝায়। যেমন এই যে তোমরা যে উদাহরণটা জানো, সহজ উদাহরণ, সেটাই আমি দিচ্ছি। যদি তুমি আসো তবে আমি যাব, তার ইংলিশ কি হবে? ইফ ইউ কাম, ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে কি? আই উইল গো, তবে আমি কি করব? যাব। দেখো এটা কি? কন্ডিশন বুঝেছি। এই কারণে দেখো প্রথম অংশ কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, পরের অংশ কোন টেন্স হয়ে গেল? ফিউচার টেন্স। তাহলে যদি সাধারণত কন্ডিশন বোঝায় তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ কি হবে? ফিউচার টেন্স। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। প্রথমটা হচ্ছে জিরো আর দ্বিতীয়টা কি লিখলাম? ফার্স্ট। এখন দেখো 3 নম্বর যেটা আছে সেটা কি হবে? সেকেন্ড কন্ডিশন। দেখো সেকেন্ড কন্ডিশন। এখন সেকেন্ড কন্ডিশন বিষয়টা কেমন? দেখো সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে প্রথম অংশ ইফ যুক্ত প্রথম অংশ থাকবে পাস্ট। কি থাকবে? ইফ প্লাস পাস্ট। আর দ্বিতীয় অংশ কি থাকবে? সাবজেক্ট প্লাস কুড। সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, তিনটেই থাকতে পারে। দেখো উড, মাঝে মধ্যে থাকবে কুড, অথবা থাকবে কি? মাইট। দেখো উড, কুড, মাইট প্লাস বি অন, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা হবে। দেখো
প্রথমটা ছিল কি কোন কন্ডিশন? প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশন, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট, দ্বিতীয় অংশটাও প্রেজেন্ট। আর দ্বিতীয়টা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনের মধ্যে হবে কি প্রথম অংশ ফার্স্ট, দ্বিতীয়টা হবে কি ফিউচার, সরি প্রথম অংশ হবে প্রেজেন্ট আর দ্বিতীয়টা কি হবে ফিউচার। আর থার্ড যে কন্ডিশন সেখানে কি হবে প্রথম অংশই পাস্ট ইনফিনিট টেন্স আর পরের অংশ কি হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট ইত্যাদি ব্যবহার করবা। যেমন যদি আমি বলি যদি তুমি আসতে, তার ইংলিশ কি হবে ইফ ইউ কেম, এখানে কামটা পরিবর্তন হয়ে কি হবে দেখো থার্ড কন্ডিশনের উদাহরণ, সরি সেকেন্ড কন্ডিশনের উদাহরণটা তোমরা একটু দেখো। ইফ ইউ কেম যদি তুমি আসতে তাহলে কি আমি যেতাম, তাহলে কি হবে আই উড গো অথবা আই উড গো। দেখো এটা হবে আমাদের উদাহরণ, এটা একটু মুছে ফেলি। আই উড গো, যদি তুমি আসতে তবে আমি যেতাম। ইফ ইউ কেম, যদি এখানে কাম না থেকে কেম থাকে তাহলে তোমাকে এখানে একটা উড ব্যবহার করতে হবে, আর যদি এখানে কাম থাকে তাহলে উইল ব্যবহার করবা যদি কন্ডিশন বোঝায়। আর যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে কি করতে হবে দুই অংশটাকেই প্রেজেন্ট ইনফিনিট টেন্স করতে হবে। হ্যাঁ দেখো তো সবার ক্লিয়ার কিনা? তাহলে আমি একটু মুছে দেই, সবাই একটু স্ক্রিনশট নাও। আমি আবার লাস্টবারের মতো বলতেছি, সবাই একটু স্ক্রিনশট নাও অথবা খাতায় লিখে নাও। কন্ডিশন প্রধানত কয় প্রকার? 4 প্রকার। অনেক বইয়ের মধ্যে 3 প্রকার পাবা, এটা ভুল। কেন ভুল? কারণ আমাদের জিরো কন্ডিশন বলতে একটা কন্ডিশন আছে, আর জিরো কন্ডিশনটা মানে কি দুই অংশই প্রেজেন্ট টেন্স হবে। আর জিরো কন্ডিশন দ্বারা কি বোঝায়? চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য। দেখো উদাহরণটা আমি দিলাম, এই যে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স, পরের অংশটা কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স। ইফ ইউ হিট দ্য ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস, যদি তুমি পানিকে কি করো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দাও, ইট টার্নস ইনটু ভেপর, এটা কি হবে বাষ্পে পরিণত হবে। এখানে কিন্তু উইল দেওয়া নাই, কেন দেওয়া নাই? কারণ এটা কি সত্য বৈজ্ঞানিক সত্য, সেই কারণে এখানে কি দেওয়া নাই উইলটা দেওয়া নাই। তারপর দেখো ফার্স্ট কন্ডিশনের যে বিষয়টা আছে, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ কোন টেন্স হবে ফিউচার টেন্স, প্রথম অংশ প্রেজেন্ট পরের অংশ কি হবে ফিউচার। যেমন দেখো ইফ ইউ কাম, যদি তুমি আসো আই উইল গো। আরেকটা বিষয় তোমরা বলতে পারো যে ভাইয়া এত সহজ সহজ উদাহরণ কেন দিলে? তোমরা সহজ একটা বিষয় মাথার মধ্যে গেঁথে রাখো, ভালোভাবে গাঁথো, তারপর দেখো কঠিন কঠিন বিষয়গুলো তুমি পারতেছো। যদি এখানে দেখো যে ইফ ইউ রিড, তাহলে রিডটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে ইউ উইল পাস। এই যে এখানে পরে কি করবা সাবজেক্ট পর উইল ব্যবহার করবা, অর্থাৎ তোমার যেভাবে সেটিংটা আছে ওইভাবে সেটিংটা শুধু ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে বসাই দিবা। তারপর দেখো সেকেন্ড কন্ডিশনে কি আছে ইফ প্লাস পাস্ট টেন্স, কি আছে ইফ প্লাস পাস্ট টেন্স, তাহলে পরের অংশ কি হবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট। দেখো ইফ ইউ কেম, যদি তুমি আসতে, এই যে শুধু এখানে ভার্বটা কেম হওয়ার কারণে অর্থাৎ পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা কি ব্যবহার করলাম কুড ব্যবহার করলাম। আশা করি জিরো ফার্স্ট সেকেন্ড এই তিনটা কন্ডিশন ক্লিয়ার। এখন দেখো লাস্ট যেটা থার্ড কন্ডিশন, দেখো লাস্ট ওয়ান থার্ড কন্ডিশন, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। থার্ড কন্ডিশনটা আমি একটু করতেছি, লিখে দিচ্ছি। হ্যাঁ মিম তুমি লিখছো কি থার্ড কন্ডিশন ইকুয়াল টু ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট হ্যাঁ মাইট হ্যাভ হবে, হ্যাভ বানানটা একটু ভুল লিখছো, বি হবে হ্যাভ প্লাস B3, ভেরি গুড, খুব সুন্দর একটা রুলস লিখছো। আরেকটা রুলস আছে, দুইটা রুলস আছে, দেখো আমি দুইটা রুলসই পড়াই দিচ্ছি তোমাদের। দেখো আমি আরেকটা রুলস তোমাদেরকে পড়াই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো থার্ড কন্ডিশন, এটা হচ্ছে থার্ড কন্ডিশন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো THIRD থার্ড কন্ডিশন আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু কি করবা, তোমরা হচ্ছে বাড়িতে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবে অবশ্যই পারতেছো বিষয়গুলো। দেখো থার্ড কন্ডিশন যে বিষয়টা হতে পারে, তোমরা দুইটা রুলস এখানে মনে রাখতে হবে। এই যে একটা আমাদের মিম লিখলো, খুবই সুন্দর একটা রুলস লিখলো, সে কি লিখছে যে ইফ প্লাস পাস্ট, দেখো ইফ প্লাস পাস্ট পারফেক্ট, কোন পারফেক্ট পাস্ট পারফেক্ট, কোন পারফেক্ট পাস্ট পারফেক্ট, একটু মাথায় রাখবা পারফেক্ট। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, যদি ইফ এর পরে কি থাকে পাস্ট পারফেক্ট থাকে তাহলে তোমরা কি করবা সাবজেক্ট প্লাস উড, দেখো উড অথবা কুড, দেখো উড অথবা কি কুড অথবা কি মাইট হ্যাভ প্লাস B3 বসাবা, হ্যাভ প্লাস B3। দেখো এটা হচ্ছে একটা নিয়ম, ইফ প্লাস পাস্ট পারফেক্ট তারপরে কি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ, দেখো সবগুলোর সাথে কিন্তু হ্যাভ যাবে, উড হ্যাভ কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস B3, এটা হচ্ছে একটা নিয়ম। আর দ্বিতীয় যে আরেকটা নিয়ম আছে সেটা কি দেখো, অথবা এই যে পাস্ট পারফেক্ট এইভাবে না থাকে এইভাবে থাকতে পারে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, দেখো দুইভাবে থাকতে পারে,
এই যে প্রথম অংশটা যদি এইভাবে থাকে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, তাহলে পরের অংশটা কি দাঁড়াবে এইভাবে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস বি3। এখন তোমাদের যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, সবসময় যে ইফ দ্বারা কন্ডিশনাল বোঝাবে বিষয়টা এমন না। মাঝে মধ্যে তোমাদের ইফ ছাড়াও কি লেখা থাকতে পারে, হ্যাড লেখা থাকতে পারে। কি থাকতে পারে লেখা? হ্যাড লেখা থাকতে পারে। দেখো এই যে আমি একটু বিষয়টা মার্ক করে দিচ্ছি। দেখো সবসময় যে কন্ডিশন ইফ দ্বারা বোঝাবে বিষয়টা এমন না। এই যে এখানে যখন থাকবে হ্যাড তারপরে সাবজেক্ট প্লাস বি3, তখন এটাও কি কন্ডিশন? থার্ড কন্ডিশন। তোমরা একজন কমেন্টের মধ্যে একটা লিখছিলা, আমি আরেকটা রুলসও দেখাই দিলাম। দুইভাবে হতে পারে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 যেই কথা, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স একই কথা। দেখো দেখো আমি উদাহরণ দেই, উদাহরণের মাধ্যমে বিষয়টা শেষ করি। একটু উদাহরণটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। দেখো যদি তুমি আসতে, তাহলে তার ইংলিশ কি হবে? ইফ, বা তুমি যদি কাজটি করতে, আমি একটু ব্যতিক্রম উদাহরণ দিই তোমরা যাতে করে বুঝতে পারো। দেখো ইফ you had done the work। দেখো এই যে বিষয়টা লিখলাম, প্রথমে সাবজেক্ট ইফ, তারপরে কি লিখলাম? সাবজেক্ট, তারপরে হ্যাড প্লাস বি3। এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। অথবা এই সেম বিষয়টাকে একটু ঘুরায় লেখা যায় কিভাবে? দেখো এই যে এইভাবে লিখতে পারতো, অনেক বইয়ের মধ্যে দেখবে এইভাবে লেখা আছে, তোমাদের পরীক্ষার মধ্যে আসা উদাহরণ এইভাবে আছে। হ্যাড ইউ, দেখো হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, এই বিষয়টা এইভাবেও থাকতে পারতো, হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক। এখন এই অংশটা যেই কথা, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক একই কথা। হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক যেই কথা, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক একই কথা। বিষয়টা একটু মাথায় রাখবো, অনেকে এই রুলসটা একটু জানো না, এটা হচ্ছে মনে রাখবা। হ্যাড শুরুতেও থাকতে পারে, তখন আর ইফ থাকবে না। এটা দ্বারাও কি বোঝায়? থার্ড কন্ডিশন বোঝায়। ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করতে, তাহলে কি তুমি সফল হতে বা তুমি তার ফলাফল পেতে বা সামথিং, তুমি কিছু একটা লিখতে পারো। তাহলে কি দেখো, যদি তুমি কাজটি করতে, ইউ, তারপরে উড কুড মাইট লিখতে পারো, ইউ উড হ্যাভ অ্যাচিভড দ্য রেজাল্ট। তুমি কি করতে? অ্যাচিভ দ্য গোল দিতে পারো। যদি তুমি কাজটি করতে, তাহলে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারতা। দেখো এই বিষয়টা তোমরা এখানে এইভাবে দিতে পারো, বা তোমাদের অর্থ মিলিয়ে যে কোনোভাবে লিখতে পারো। ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, অথবা এই সেন্টেন্সটা একইভাবে লেখা থাকতে পারে এইভাবেও, হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করতে, ইউ উড হ্যাভ অ্যাচিভড। দেখো এখানে ই দিয়ে যুক্ত করছি, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, এরপর হ্যাভ প্লাস বি3 প্লাস হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা। দেখো আমাদের থার্ড কন্ডিশন লেখা হয়ে গেল। অর্থাৎ আমরা কন্ডিশন কত প্রকার বললাম? জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে কন্ডিশন কত প্রকার? এখন থেকে যে টিচারই পড়াক, যে বইয়ের মধ্যে পাবা 3 প্রকার ছিঁড়ে ফেলে দিবা। কেন দিবা? কারণ হচ্ছে কন্ডিশন কত প্রকার? 4 প্রকার, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অনেকগুলো বইয়ের মধ্যে কিন্তু 3 প্রকার দেওয়া আছে, সেগুলো কি ভুল? অবশ্যই ভুল। কারণ কন্ডিশন কত প্রকার হবে? 4 প্রকার। জিরো যে অনেক বইয়ের মধ্যে দেওয়া নাই, এটা তোমায় মাথায় রাখতে হবে। জিরো কন্ডিশন মানে কি? দুই অংশের প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন কি? প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ ফিউচার। আর সেকেন্ড কন্ডিশন কি? প্রথম অংশ পাস্ট, পরের অংশ কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট। আর থার্ড কন্ডিশন কি? সাবজেক্ট প্লাস, প্রথম অংশ হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের অংশ কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3। অথবা এভাবেও থাকতে পারে হ্যাড ইউ ডান, অর্থাৎ কি? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, এভাবেও থাকতে পারে। আশা করি কন্ডিশনালটা তোমাদের ক্লিয়ার। Industry keeps us free from aunt Mr. Aunt work hard during the summer so that, যাতে it could, দেখো কেন কুড হলো? এই যে এখানে কি আছে? ওয়ার্কটা আছে। it could লিড দাও। লিড মানে কি? পরিচালনা করা। সো দ্যাট, যাতে ইট কুড, এটা পারে, লিড পরিচালনা করতে, ইটস লাইফ, ইহার জীবন কি দিতে পারো? পিসফুলি অথবা হ্যাপিলি, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। দেখো দেখো PEACEFULLY, পিসফুলি। দেখো সে কি করে? গ্রীষ্মকালে তার খাবারটা জমায়া রাখে বা কঠোর পরিশ্রম করে, যাতে করে সে তার জীবনটা কি করতে পারে? শান্তিপূর্ণভাবে জীবনটা পরিচালনা করতে পারে বা লিড করতে পারে। অথবা লিভসও দিতে পারো, LIVES, লিভস, ইট লিভস, যাতে করে ইট কুড লিভ, সরি লিভ হবে না, লিভস হবে না, লিভ হবে। কারণ কুডের পর কি হয়? বারবার বেস ফ্রম হয়, সেই কারণে এখানে তোমরা দুইটা বিষয় ব্যবহার করতে পারো। সো দ্যাট ইট কুড লিড অথবা ইট কুড লিভ ইটস লাইফ, এখানে লাইফ দিয়ে দাও, যেহেতু তাদের জীবনটা সে সুন্দরভাবে করবে, যাপন করবে, সেই কারণে কি দিতে পারো? ইটস লাইফ পিসফুলি, PEACEFULLY। যত সেন্টেন্সের শেষে এলয় থাকবে সেটা চোখ বন্ধ করে কি হবে? অ্যাডভার্ব হবে। তোমাদের অ্যাডমিশনের কাজে লাগবে, তখন এই বিষয়গুলো ভেঙে ভেঙে পড়াবো। দেখো দেয়ার গ্রোস দ্য প্রবাদ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি আমরা এক থাকি তবেই আমরা শক্তিশালী, আর যদি বিভক্ত হয়ে যায় তখন আমরা কি হবে? আমাদের পতন নিশ্চিত হবে। দেখো
ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এর বাংলা অর্থ কি? এখনই উপযুক্ত সময়। তারপর কি হয়? সাবজেক্ট প্লাস কি হবে? বি2 হবে। সাবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে কি হবে? বি2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। বি2 মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই কারণে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো তো, ইট ইজ হাই টাইম উই স্টেড, দেখো স্টে মানে কি? অবস্থান করা। উই স্টেড টুগেদার দিতে পারো। দেখো এই বিষয়টা তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো বা তোমার ইচ্ছা মতো করতে পারো, কারণ এখানে তোমার ধরাবাঁধা কোনো নিয়ম নাই। তোমাকে একটা নিয়ম এখানে আছে কি? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরপর যদি কোনো সাবজেক্ট থাকে, কি থাকে? যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তোমাদের যে বিষয়টা করতে হবে, সাবজেক্ট প্লাস বি2 বসাতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া আছে, উই স্টেড ইডি যুক্ত করে দিলাম, পাস্ট টেন্স টুগেদার। এখনই উপযুক্ত সময় আমাদের একসাথে থাকার, টুগেদার থাকে। উই কাট টিস এট র্যান্ডম, যদি আমরা নির্বিচারে গাছ কাটি তাহলে এটা কি হবে? দেখো তাহলে তোমরা এটা প্রেজেন্ট টেন্সে করতে পারো, আবার ফিউচার টেন্সে করতে পারো। ইট উইল, দেখো ইট উইল মেক, দেখো ইট উইল মেক আ নেগেটিভ ইফেক্ট অন আওয়ার এনভায়রনমেন্টস দিতে পারো। একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ঠিক করে লিখে নিও, আমি বলে দিচ্ছি। দেখো ইট উইল মেক, এটা তৈরি করবে আর নেগেটিভ একটা কি? বিরূপ প্রতিক্রিয়া কোথায়? অন আওয়ার এনভায়রনমেন্ট। দেখো ইট উইল মেক আ নেগেটিভ ইফেক্ট, দেখো এরপরে এই অংশটা যুক্ত করে দেবা, ইফেক্ট অন এনভায়রনমেন্ট। ইফ উই ডো নট রিয়েলাইজ দ্যাট, আমরা উপলব্ধি করি না যে ইনডিসক্রিমিনেট অর্থাৎ বৈষম্যহীন বা নির্বিচারে কাটিং ডাউন অফ ট্রিজ, গাছকে কেটে ফেলা, হ্যাজ ব্যাড ইফেক্টস, খারাপ কি আছে? প্রভাব আছে অন এনভায়রনমেন্ট, পরিবেশের উপর। ইফ উই কাট ট্রিজ, যদি আমরা গাছকে কাটি এট র্যান্ডম, নির্বিচারে, এখানে একটু চেঞ্জ করে নেবে, এখানে এন হবে না, একটু ভুল টাইপিং আছে, তোমরা একটু ঠিক করে নাও, আমি ঠিক করে দিলাম। ইফ উই কাট ট্রিজ, যদি আমরা গাছ কাটি এট র্যান্ডম, নির্বিচারে, ইট উইল মেক, এটা কি করবে? তৈরি করবে আর নেগেটিভ ইফেক্ট, একটা কি? বিরূপ প্রতিক্রিয়া বা খারাপ প্রতিক্রিয়া অন এনভায়রনমেন্ট। খুবই সুন্দর। ইটস আনফরচুনেট দ্যাট, এটা কি? দুর্ভাগ্য যে ইউ ডো নট টেক এক্সারসাইজ, তুমি কি করো না? এক্সারসাইজ করো না। ইফ ইউ টুক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করো, অর্থাৎ শারীরিক ব্যায়াম করো, যদি তুমি কি করো? শারীরিক ব্যায়াম যেটা, সেটা যদি তুমি নিয়মিত করো, তাহলে তোমার কি হবে? দেখো পরের অংশ কি আছে? ইফ যুক্ত সেন্টেন্স, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কোন কন্ডিশন? এটা অবশ্যই জিরো কন্ডিশন না, এটা অবশ্যই কি না? ফার্স্ট কন্ডিশন না, এটা অবশ্যই থার্ড কন্ডিশন না। দ্যাট মিনস এটা কোন কন্ডিশন? এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশন। ইফ এর পরে যদি সাবজেক্ট প্লাস বি2 থাকে তাহলে এটা কোন কন্ডিশন? সেটা অবশ্যই কোন কন্ডিশন? সবাই একটু বলো তো, সেটা অবশ্যই হবে কোন কন্ডিশন? সেটা হবে সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি? প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ ফিউচার। আর সেকেন্ড কন্ডিশনে কি হবে? প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। তাহলে তোমরা এটা কি অ্যান্সার করবা? ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইউ কুড, দেখো আমাদের কি ডি নাম্বারটা কি অ্যান্সার হতে পারে? এখানে আমি একটু অ্যান্সারটা লিখে দিচ্ছি। যদি তুমি নিয়মিত কি করো? শারীরিক ব্যায়াম করো, ইউ কুড, তুমি পারো কি? ইউ কুড গেট আ হেলদি লাইফ। অথবা তুমি সাউন্ড শব্দটা ব্যবহার করতে পারো, ইউ কুড গেট আ সাউন্ড। দেখো সাউন্ড মানে কি? সাউন্ড মানে হচ্ছে সুস্থ, SOUND। দেখো এই সাউন্ড মানে কিন্তু শব্দ, আবার এই সাউন্ড সেন্টেন্সের মধ্যে কি হিসেবে ব্যবহার করা হবে? সুস্থ, সাউন্ড লাইফ, সুস্থ জীবন। দেখো একই ওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করা হতে পারে। যেমন ক্রিকেট, তোমরা সবাই জানো ক্রিকেট মানে কি? ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট খেলা, ক্রিকেট ফুটবল যেটা। আবার সেম বানান, ক্রিকেট মানে কি হবে? ঝিঝি পোকা। পরীক্ষার মধ্যে কিন্তু আসে যে ক্রিকেট কোন ধরনের কিসের নাম, মানে খেলা ছাড়া ক্রিকেট আর কিসের নাম, তখন কি হবে? একটা পোকার নাম, ঝিঝি পোকা। যে গ্রীষ্মকালে যে সব সময় গান করে, গুনগুন করে, সেটাকে কি বলা হয়? ঝিঝি পোকা বলা হয়। ঠিক একইভাবে সাউন্ড মানে কি? শব্দ, আর এই সাউন্ড মানে কি? সুস্থ। দেখো তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? ইউ কুড গেট আ সাউন্ড লাইফ ইফ ইউ টুক, যদি তুমি গ্রহণ করো, কি গ্রহণ করো? রেগুলার, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, ইউ কুড গেট আ সাউন্ড লাইফ, তুমি কি পেতে পারো? একটা সুস্থ জীবন পেতে পারো। অথবা ইউ কুড লিড আ হেলদি লাইফ, তুমি কি করতে পারো? সুস্থ জীবন পরিচালনা করতে পারো। তুমি অনেকভাবে অ্যান্সার করতে পারো, বাট তোমাকে একটু বিষয় মাথায় রাখতে হবে, যদি পাস্ট টেন্স থাকে ইফ এর পর সাবজেক্টের পর, তখন তোমরা কি করবা? কুড শব্দটা অথবা উড অথবা মাইট এই শব্দটা ব্যবহার করবা। একটু নিয়মটা মানো আর একটু অর্থ জানো, তোমার ইংলিশে কেউ ঠেকাতে পারবে না। দেখো তারপর আমাদের লাস্ট ওয়ান যেটা আছে, ই নাম্বারটা সেকেন্ড কন্ডিশন অ্যান্সার করছো বর্ষা, অসংখ্য ধন্যবাদ, আমাদের রেগুলার স্টুডেন্ট। তারপর দেখো সেভ মানি লিস্ট, দেখো এর বাংলা অর্থ তোমাদের একটু আগে পড়লাম। টাকা কি করো? সেভ করো। ফ্রম ইউর চাইল্ডহুড, তোমার বাল্যকাল হতে। ইউ শুড ফ্রম দ্য হ্যাবিট অফ সেভিং সামথিং ফর দ্য ফিউচার,
কি তোমাদের সেই বাচ্চাকাল থেকে অর্থাৎ শিশুকাল থেকে কি করতে হবে, সেভ করার যে অভ্যাসটা সেটা গড়ে তুলতে হবে। দেখো এটা তোমরা একটু অ্যান্সার করছো, সেভ মানি টাকা কি করো, সেভ করো, অন্যথায় কি করবা, আমরা কি বলেছিলাম লিস্টের পর কি হয় সাবজেক্ট প্লাস শুড অথবা কি হয় মাইট হয়। তোমাদের নিয়মটা কি ছিল, সাবজেক্টের পর শুড অথবা মাইট হয়। দেখো MIGST মাইট হয়। তাহলে আমরা এটা কি অ্যান্সার করতে পারি, দেখো আমি একটু মুছে দেই, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরে একটা মুছে অ্যান্সারটা করি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। উত্তর তো আমাদের উত্তর একটা দেওয়া থাকবে, তারপর আমি হচ্ছে উত্তরের বাইরে গিয়ে কিভাবে আরো অ্যান্সার করা যায় আমি সেগুলো করানোর চেষ্টা করতেছি, পাশাপাশি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা অনেকে হয়তো ভাববা যে একটা বিষয় পড়াতে এতক্ষণ লাগে, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় যখন ভেঙে ভেঙে পড়াই তখন কিন্তু একটু সময় বেশিই লাগবে। আর একটু যারা মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে ক্লাসটা করবা আশা করি তারা প্রত্যেকে উপকৃত হবা। দেখো আমি একটু মুছে দেই, সবাই একটু অ্যান্সারটা দেখো এটা কি হতে পারে। সেভ মানি টাকাটা কি করো সঞ্চয় করো, লেস্ট অন্যথায় কি করবা, যেহেতু তোমাকে বলছে। আর এই যে দেখো এই সেন্টেন্সের মধ্যে কি নাই, সাবজেক্ট নাই, সেভ মানি, এখানে কিন্তু ইউ আই হি সি কোনো সাবজেক্ট নাই। তো এই ধরনের সেন্টেন্স কাকে নির্দেশ করে, এটাকে ইউকে নির্দেশ করে। যদি বলি ওপেন দ্য ডোর তখন কাকে নির্দেশ করছে, যে তুমি দরজাটি খুলো। এটা কি ধরনের সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে যেটা থাকে কি উজ্জ্বল, অর্থাৎ যেটাকে দেখা যায় না, সেই সাবজেক্টটাকে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে সে কোন পারসন, সেকেন্ড পারসন, একটু মাথায় রাখবা, সে কোন পারসন, সে সেকেন্ড পারসন, সে কোন পারসন, সেকেন্ড পারসন। দেখো যদি বলি যে ওপেন দ্য ডোর তখন কাকে বুঝেছে, ইউ ওপেন দ্য ডোর, ডো দ্য ওয়ার্ক কাজটি করো, তাহলে কি ইউ ডো দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সের মধ্যে ইউটা কি আছে, উজ্জ্বল আছে, অর্থাৎ ইউটাকে দেখা যাচ্ছে না। সেই কারণে তোমাদের এখানে কি করতে হবে, সেভ মানি টাকা কি করো, সেভ করো, লেস্ট অন্যথায় ইউ। এই যে দেখো কেন ইউ ব্যবহার করতেছি, কারণ এই সেভের পূর্বে যে একটা সাবজেক্ট আছে মনে মনে, বা যে সাবজেক্টটাকে দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে, সেই সাবজেক্টটা কে, ইউ। একে দেখা যায় না, কি করতে হয়, বুঝে নিতে হয়। আর তোমরা বুঝে নিবা সাবজেক্টটা কে, সেখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ। সেভ মানি টাকা সঞ্চয় করো, অন্যথায় লেস্ট অন্যথায় কি করবা, ইউ উইল সরি ইউর পরে কি করবা, শুড ব্যবহার করবা অথবা মাইট ব্যবহার করবা। দেখো এখানে আমাদের নিয়মের ব্যবহার করতে হবে, শুড অথবা কি মাইট। ইউ মাইট MIGST ইউ মাইট সাফার ইন ফিউচার। দেখো ইউ মাইট সাফার ইন ফিউচার, তুমি কি করতে পারো, ভবিষ্যতে ভুগতে পারো। দেখো ইউ মাইট সাফার ইন ফিউচার।